কর্মজীবনের শেষে এসে আমার এবং আমার বন্ধুদের অনুপ্রেরণায় আমি একটা বিশ্ববিদ্যালয় করার কথা চিন্তা করি। তো বিশ্ববিদ্যালয়টা করতে গিয়ে আমি খুব ভালো সাড়া পাই, কারণ যেহেতু গ্রামের ছেলে আমি, আমার লক্ষ্যই ছিল যে সবচেয়ে কম পয়সায় আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে এটাকে দাঁড় করাই, তাহলে গ্রামের ছেলেরা পড়াশোনা করতে পারবে। আমার তো টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, আমি এটা নন প্রফিট একটা প্রতিষ্ঠান। 2012 সালে অনুমোদনের পরে মাত্র 2 বছরের মধ্যে আমি পার্মানেন্ট ক্যাম্পাস শুরু করি এবং 2 বছরের মধ্যে আরও 2 বছরের মধ্যে 14 তলা বিল্ডিং গাবতলীতে আমি স্থাপন করি। শুনে থাকবেন যে এটা পারিবারিক কলহের ব্যাপারের মধ্যে আসছে, সেটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু আমি বললে সুবিধা হবে। বিশ্ববিদ্যালয়টি আপনারা জানেন যে জয়েন্ট স্টকের রেজিস্ট্রারের ওখানে অনুমোদন করতে হয়। এটা অনুমোদন ছিল ওই 10 সাল থেকেই। 23 সালের দিকে আমি এসে আগেই আমার উদ্দেশ্য ছিল যে বিশ্ববিদ্যালয়টা আমি ব্যক্তিগত কোনো সম্পদ না করে এটা ওয়াকফ করে দেব, কারণ আমার বয়স এখন প্রায় 75+। তো আমি আল্লাহ কয়দিন আর বাঁচায় রাখবেন, তো আমি যতদিন বেঁচে আছি এটা চললো। এরপরে আমি ব্যক্তি মালিকানায় না রেখে এটাকে ওয়াকফা করে দিয়ে যাব। তো এই লক্ষ্যের কথা জয়েন্ট স্টকের রেজিস্ট্রারের অফিসে আমি বলছিলাম সৎ উদ্দেশ্যে, যাতে রেজিস্ট্রার মহোদয় বুঝতে পারেন। তো আমার কপাল খারাপ, এই কথাটি আমার ছেলের ভাইরা, যিনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এবং ওই রেজিস্ট্রারের খুব ঘনিষ্ঠ বন্ধু, তার নলেজে যায়। তার নলেজে গেলে সে আবার আমার ছেলের সাথে শেয়ার করার পরে আমার একটাই ছেলে, আমার একটা ছোট ইন্ডাস্ট্রিও আছে যেটা সে ম্যানেজ করে। আমার ছেলে আমার মতো একাডেমিক না, আমি যেমন জীবন ভরে ফার্স্ট হয়েছি, সে পাশ করে গেছে আর কি কোনোরকম, নর্থ সাউথ থেকে গ্রাজুয়েট বিবিএ আর কি। তো যখন তার নলেজে যায় তখন তারা চিন্তা করে যে উনি যদি এটাকে এত বড় একটা প্রপার্টি এটা যদি ওয়াকফ করে দেয়, তাহলে আমি তো এত বড় সম্পদ থেকে বঞ্চিত হব। তখন তারা প্রতারণামূলকভাবে জয়েন্ট স্টকের আমার যে বোর্ড অফ ট্রাস্টিজের যে মেম্বার, তাদের 4জনকে বাদ দিয়ে তার 2 ভাইরা সহ আরও কয়েকজনকে তারা এর মধ্যে অন্তর্ভুক্ত করে আমারও বাদ দিয়ে দেয়। মানে আমি যে প্রতিষ্ঠাতা এবং এর 16 আনা আমার পয়সায় করা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমি বাদ হয়ে যাই। কিন্তু গোলমালের কারণ হলো ওইটা, এই প্রতিষ্ঠানটি ওয়াকফ করে দেবো যাতে প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান চলবে, কিন্তু ব্যক্তি মালিকানায় না যায়। কারণ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে সহ অনেক জায়গায় এই বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। আমার ইউরোপিয়ান ইউনিভার্সিটি, যেখান থেকে অলরেডি প্রায় 30-35 হাজার ছাত্র বেরিয়ে গেছে, আমি একটা কনভোকেশনে প্রায় 7,000-8,000 ছাত্রকে আমি সার্টিফিকেটও দিয়েছি। তো আমার এই যে 30,000 ছাত্র পাশ করে গেল, তাদের ক্যারিয়ার নিয়ে আমি সিনেমিনি খেলতে চাই না, কারণ কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় বন্ধ হলে তাদের সার্টিফিকেট মূল্যহীন হয়ে যাবে। সেই জন্য আমি চাচ্ছি বিশ্ববিদ্যালয়টা এমন থাকুক যাতে এটা চলতে থাকে, কোনোভাবেই যেন অন্য কোনো লাভ বা ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হয়। এই কারণেই আমি আমার পরিবারের শত্রু হয়ে গেছি। বেতনের টাকাগুলো আমি কিন্তু সাধারণ জীবনযাপনই করছি, আমি জমায় রাখতাম যে কোনো একদিন আমি দেশের জন্য কিছু করব, এবং সেই জমানো টাকাই আপনারা দেখবেন এই গাবতলীতে এই 14 তলা বিল্ডিংয়ের এই ভবন। তো জীবনেও আমি কোনো দিন এই স্বাভাবিক জীবনের বাইরে যাইনি। আমার উদ্দেশ্যও ছিল যে সমাজের জন্য কিছু করব, এই সমাজ থেকেই আমি উঠছি, অতএব সমাজের জন্য আমি কিছু করে গেলে আমি নিজেকে ধন্য মনে করব। তারা কিন্তু যদি ভালো চালাতো আমার কোনো আপত্তি ছিল না, যে আমি না থাকলে যদি ভালো চলে চলবে, কিন্তু তারা নেয়ার পরের থেকে আমরা টেম্পোরারি ক্যাম্পাস করেছিলাম শ্যামলী রূপায়ণ শেলফোর্ডের একটা বিশাল 22 তলা বিল্ডিং। পরবর্তীতে ছাত্র সংখ্যা যখন ওই জায়গায় অ্যাকোমোডেট করতে পারি হয়তো 2-3 হাজার,
ছাত্র সংখ্যা হয়ে গেল যখন 15-20 হাজার, তখন আমি বাধ্য হয়ে 2014 সালে এই পার্মানেন্ট ক্যাম্পাস করি গাবতলীতে। শ্যামলীর যে ক্যাম্পাসটা, যেটা বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি, এটাও তারা আমার নাম থেকে বিশ্ববিদ্যালয়ের নাম বাদ দিয়ে তারা নিজ নামে করে বিক্রির ব্যবস্থা করেছে। আমার আশঙ্কা যে এই বিশ্ববিদ্যালয় অচিরেই ওই শ্যামলী ক্যাম্পাসের মতো এটাও বিক্রি হয়ে যাবে।